আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভাষা থাকে, তাই না? ব্যবসারও কিন্তু একটা ভাষা আছে, আর সেই ভাষাটা হলো অ্যাকাউন্টিং। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ভাষার একদম গোড়ার কথা, মানে এর মূল সূত্রটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন, তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং, এই শব্দটা শুনলেই কেমন যেন একটু ভয় লাগে, তাই না? মনে হয় না জানি কত শত নিয়ম কানুন, কত কঠিন কঠিন সব শব্দ। কিন্তু একটু ভেবে দেখলে ব্যাপারটা কি আসলেই ততটা জটিল? মজার ব্যাপার কি জানেন? এই যে এত বড় একটা বিষয়, এর পুরো ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে একদম সহজ ছোট্ট একটা প্রশ্নের ওপর। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চলুন তাহলে আমরা পুরোটা সময় জুড়ে সেই প্রশ্নটাকেই খুঁজব আর তার উত্তরটাকেই ব্যবচ্ছেদ করে দেখব। তো এই রহস্য সমাধানের প্রথম ধাপটা কি? প্রথম ধাপে আমরা দেখব একটা ব্যবসার আসলে নিজের কি আছে, মানে সোজা কথায় একটা প্রতিষ্ঠানের মালিকানায় কি জিনিস থাকে। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই জিনিসগুলোকেই খুব সুন্দর একটা নামে ডাকা হয় অ্যাসেট বা সম্পদ। এখন প্রশ্ন হলো, অ্যাসেট জিনিসটা কি? খুব সহজ করে বললে অ্যাসেট হলো এমন সব কিছু যা একটা ব্যবসাকে ভবিষ্যতে কোনো না কোনো অর্থনৈতিক সুবিধা দেবে। মানে শুধু আজকের লাভ না, বরং যা থেকে সামনের দিনগুলোতেও সুবিধা আসবে। যেমন ধরুন একটা অফিসের বিল্ডিং বা কম্পিউটারগুলো, এগুলো তো অনেক দিন ধরে সুবিধা দেবে, তাই না? এগুলো অ্যাসেট। আবার ধরুন দোকানে বিক্রির জন্য যে পণ্যগুলো সাজানো থাকে, মানে ইনভেন্টরি, সেগুলো বিক্রি করেও তো ভবিষ্যতে টাকা আসবে, এটাও অ্যাসেট। কারো কাছে হয়তো বাকিতে কিছু বিক্রি করা হয়েছে, সেই টাকাটা তো পরে পাওয়া যাবে, সেটাও একটা অ্যাসেট। এমনকি ক্যাশ বক্সে বা ব্যাংকে যে টাকাটা পড়ে আছে সেটাও অ্যাসেট, কারণ ওটা দিয়ে ভবিষ্যতে যা খুশি কেনা যাবে। এই সবই হলো অ্যাসেটের একেবারে জলজন্ত উদাহরণ। আচ্ছা, চলুন আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা একটা সংখ্যা ধরে নিই। ধরলাম একটা ব্যবসার মোট অ্যাসেট বা সম্পদের পরিমাণ হচ্ছে ১,০০০ টাকা। এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হবে, কারণ আমাদের পুরো রহস্যের সমাধান কিন্তু এই সংখ্যাটাকে ঘিরেই। তো অ্যাসেট কি তা তো আমরা বুঝলাম। এখন আমরা আসছি আমাদের অনুসন্ধানের একদম কেন্দ্রে, সেই আসল রহস্যের দরজায়। এখানেই সামনে আসবে সেই প্রশ্নটা যার উপর পুরো অ্যাকাউন্টিং দাঁড়িয়ে আছে। প্রশ্নটা খুবই সাধারণ। এই যে ব্যবসার ১,০০০ টাকার অ্যাসেট বা জিনিস, এগুলো আসলো কোত্থেকে? এই সম্পদগুলো তো আর আকাশ থেকে পড়েনি, তাই না? নিশ্চয়ই এর পেছনে কোনো উৎস আছে। কেউ না কেউ তো এই টাকার যোগান দিয়েছে। আর এর উত্তরটাও কিন্তু বেশ সোজা। এই টাকার যোগান আসে মূলত দুটো জায়গা থেকে। এক, বাইরের কোনো পক্ষ থেকে, যাদেরকে আমরা বলতে পারি আউটসাইডার। আর দুই, ভেতরের পক্ষ থেকে, মানে ব্যবসার মালিক নিজে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে বাইরের উৎসটা নিয়েই কথা বলি। এই আউটসাইডার্স বা বাইরের পক্ষটা আসলে কারা, আর ব্যবসার সম্পদের ওপর এদের ভূমিকাটাই বাকি। বাইরের পক্ষের এই যোগান বা অবদানকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে লায়াবিলিটিজ বা দায়। এটাকে খুব সুন্দরভাবে বলা যায় এভাবে: ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় কোনো পক্ষের দাবি। মানে সোজা কথায়, ব্যবসাটা বাইরের লোকজনের কাছে যা যা ফেরত দিতে বাধ্য। যেমন ধরুন ব্যাংক থেকে লোন নেওয়া হলো, এই টাকাটা তো ফেরত দিতে হবে, তাই না? এটা একটা লায়াবিলিটি। আবার যার কাছ থেকে বাকিতে মাল কেনা হয়েছে তাকে তো টাকাটা শোধ করতে হবে, এটাও একটা লায়াবিলিটি। এমনকি ধরুন কর্মচারীদের বেতন বাকি পড়েছে, সেটাও তো এক ধরনের দেনা। এই সবই হলো বাইরের পক্ষের দাবি বা লায়াবিলিটি। তো বাইরের পক্ষের দাবিটা তো বোঝা গেল। এখন চলুন দেখি ভেতরের পক্ষের কি খবর, মানে মালিকের দিকটা। মজার ব্যাপার হলো, বাইরের লোকের মতো ব্যবসার সম্পদের ওপর কিন্তু মালিকেরও একটা দাবি থাকে। মালিকের এই নিজস্ব দাবিটাকেই বলা হয় ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তার মানে ব্যবসার মোট সম্পদের ওপর মালিকের নিজের যে হক বা দাবি, সেটাই ওনার্স ইকুইটি। খেয়াল করেছেন ব্যাপারটা? লায়াবিলিটি ছিল বাইরের লোকের দাবি, আর ইকুইটি হলো একেবারে ভেতরের, মানে মালিকের নিজের দাবি। মালিকের এই দাবিটা কিন্তু স্থির থাকে না, এটা বাড়ে আবার কমেও। কিভাবে? যখন মালিক ব্যবসায় নিজের টাকা বিনিয়োগ করেন, যেটাকে আমরা মূলধন বলি, তখন তার দাবিটা বেড়ে যায়। আবার ধরুন ব্যবসা করে লাভ হলো, সেই লাভের টাকাটাও তো মালিকের, তাই না? তখনও তার দাবি বাড়ে। কিন্তু মালিক যদি নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা তুলে নেন, তখন কি হবে? স্বাভাবিকভাবেই তার দাবিটা তখন কমে আসবে। তাহলে এই দুই ধরনের দাবির মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, লায়াবিলিটি বা দায় হল সেই টাকা যা ব্যবসা অন্যের কাছে দেনা এবং যা ফেরত দিতেই হবে, কোনো মাফ নেই। আর ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব হল বাইরের সবার সব দেনা মিটিয়ে দেওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে, ঠিক সেটাই। ওই অবশিষ্ট অংশটুকুই হল মালিকের আসল সম্পদ।
আচ্ছা, আমরা তো অ্যাসেট বুঝলাম, বাইরের দাবি আর ভেতরের দাবিও বুঝলাম। এবার সময় হয়েছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসার। চলুন দেখি কিভাবে এই দুটো দাবি মিলেমিশে একটা দারুণ ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করে। মনে আছে তো, আমরা ধরেছিলাম আমাদের ব্যবসার মোট অ্যাসেট হচ্ছে ১,০০০ টাকা। আচ্ছা, এখন ধরুন এই ১,০০০ টাকার সম্পদের যোগান দিতে গিয়ে বাইরের লোকের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। মানে লায়াবিলিটি হলো ৪০০ টাকা। তাহলে খুব সহজ একটা প্রশ্ন, মালিকের নিজের জন্য আর কতটুকু বাকি রইল? হিসাবটা কিন্তু একদম জলের মতো সোজা। মোট সম্পদ ১,০০০ টাকা থেকে বাইরের দাবি ৪০০ টাকা যদি আমরা বাদ দিই, তাহলে পড়ে থাকে ৬০০ টাকা। আর এই ৬০০ টাকাই হলো মালিকের দাবি, মানে ওনার্স ইকুইটি। এটাই হলো মালিকের আসল পাওনা। আর এইখানেই আমরা পেয়ে গেলাম আমাদের সেই জাদুকরী সমীকরণটা, সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে একটা ব্যবসার মোট যা কিছু সম্পদ আছে তা আসলে বাইরের লোকের দাবি আর মালিকের নিজের দাবির যোগফলের সমান। এই দুটো দিক সব সময় একেবারে সব সময় সমান থাকবে। আর এটাই হলো পুরো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এখন কথা হলো, এই সমীকরণটা কি শুধুই একটা সূত্র? না, এর পেছনে কিন্তু একদম সাধারণ কাণ্ডজ্ঞান কাজ করে। আর ঠিক এই কারণে অ্যাসেট, লায়াবিলিটি আর ইকুইটিকে অনেক সময় রিয়েল অ্যাকাউন্টস বলা হয়। একটু ভেবে দেখুন তো, আমাদের পাড়ার মুদি দোকানদার, তিনি হয়তো অ্যাসেট, লায়াবিলিটি এইসব কঠিন শব্দ জানেন না, কিন্তু হিসাবটা তিনি ঠিকই বোঝেন। তিনি জানেন তার দোকানে মোট কত টাকার জিনিসপত্র আছে, এটাই তার অ্যাসেট। তিনি এটাও জানেন অমুক সাপ্লায়ার তার কাছে কত টাকা পায়, এটাই তার লায়াবিলিটি। আর সব দেনা পাওনা মিটিয়ে দেওয়ার পর যা বাঁচবে, সেটাই যে তার আসল লাভ বা নিজের অংশ, মানে ওনার্স ইকুইটি, সেটাও কিন্তু তিনি খুব ভালো করেই বোঝেন। আর ঠিক এই জন্যই এগুলোকে রিয়েল অ্যাকাউন্টস বলা হয়, কারণ এগুলো বুঝতে অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি লাগে না, একদম বাস্তব জীবনের সাধারণ জ্ঞান বা রিয়েল সেন্স দিয়েই ব্যাপারটা বোঝা যায়। তাহলে আমরা দেখলাম যে হিসাববিজ্ঞানের একদম মূল ভিত্তিটা আসলে কতটা সহজ আর যুক্তিসঙ্গত। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল প্রশ্নটা হলো, এই ছোট্ট আর সহজ সমীকরণটা একটা ব্যবসা সম্পর্কে আর কি গোপন কথা আমাদের বলে দিতে পারে, সেটা নিয়ে হয়তো আরেকদিন কথা হবে।